তো প্রিয় দর্শক, এই ওয়াকফ বোর্ড আবার কি, যার জন্য ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশাল এক ঝড় উঠেছে ইতিমধ্যে। তারা বলছে প্রয়োজনে নতুন বিপ্লবের সূচনা হতে পারে, কিন্তু তবুও এই আইন মেনে নেওয়া আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমরা এতদিন যাবত যে হাতে তসবিহ নিয়ে রাখতাম, এখন সময় এসেছে এক হাতে তসবিহ আর এক হাতে অস্ত্র নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়া। আমরা আমাদের মুরব্বীদেরকে বলতে চাই, আমাদেরকে জিহাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা। প্রিয় দর্শক, এই ওয়াকফ বোর্ড কি এবং এই ওয়াকফ বোর্ড পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়, ও তাছাড়া আমাদের ভারতে বা কত সালে এই প্রকল্প এসেছে, এবং আমাদের ভারতের মধ্যে টোটাল ওয়াকফ বোর্ড কতগুলি আছে, ও আমাদের পশ্চিমবাংলায় আদেও কয়টি ওয়াকফ বোর্ড আছে, আর এই ওয়াকফ বোর্ডগুলি কিভাবে কাজ করে, কি কি কাজ করে, ও সব থেকে বড় ব্যাপার 2025 সালে মোদী সরকার দা ওয়াকফ লকে পুনরায় সংশোধন করে যে আইন এনেছে, সে আইন যদি পাস হয়ে যায় তাহলে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর কি রকম অত্যাচার হতে পারে বা কি রকম ভয়ঙ্কর ভাবে পরিবর্তন ঘটতে পারে, এ সমস্ত সবকিছু একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সববারের মতনই প্রথম থেকে শুরু করা হোক। প্রিয় দর্শক, এখন জেনে নেওয়া যাক যে ওয়াকফ কি বা ওয়াকফ বোর্ড কি। এই ওয়াকফ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ হচ্ছে আল্লাহর নামে দান করা বা আল্লাহর রাস্তায় দান করা। যখন কোনো মুসলিম তার জমি বা পুকুর, দোকান, বাড়ি বা আরো অন্য কোনো কিছু হতে পারে, যখন তিনি আল্লাহর রাস্তায় সেটাকে দান করে, তখন তার সম্পত্তি হয়ে যায় ওয়াকফ বোর্ডের নাম। এবং এই ওয়াকফ বোর্ডের কাজ বা উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত সম্পত্তি, মসজিদ বানানো, কোথায় কোনো টাকার অভাবে কোনো মেয়ে বিবাহ সম্পন্ন হচ্ছে না সেখানে আর্থিকভাবে সাহায্য করা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা ও কবর দেওয়ার জন্য যে জায়গা জমি দরকার সেগুলো কখনো কখনো ক্ষেত্র বিশেষে দান করা হয়। তো প্রিয় দর্শক, ইনশর্ট যদি আমি বলি, বিষয়টা এরকম দাঁড়াবে, মনে করুন আপনার বিশাল সম্পত্তি আছে, এখন আপনি চাইলেন আপনার 50 বিঘা সম্পত্তি মসজিদ নির্মাণের কাজে দেওয়া হবে। তা আপনি যেহেতু এই সম্পত্তিটাকে দান করে দিচ্ছেন, তো সেই আপনার নামটা পরিবর্তন হয়ে ওটা ওয়াকফ বোর্ডের নামে হয়ে যাবে। এবং যেহেতু আপনি আপনার সম্পত্তি দান করেছেন, এরকম অনেকেই করেছে, অনেক সময়ে করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জিনিস দান করেছে। এরপর এইসব সম্পত্তি যে হিসাব নিকাশ, কাগজ, দলিল, পর্চা, খতিয়ান নাম্বার, বিভিন্ন জমি জায়গার হিসেব, টাকা পয়সার হিসেব একটা বা দুটো মানুষের মধ্যে দেখাশোনা করা সম্ভব নয়। তাই সরকারি অনুমোদিত একটা গ্রুপ বা একটা গোষ্ঠী যারা এই হিসেবগুলোকে ম্যানেজ করে, আর এই সরকারি গ্রুপ মানে যে অমুসলিম তা নয়, সব কিন্তু মুসলিম। মানে মোট কথা হলো সরকার শুধু এখানে অনুমোদিত থাকবে, কিন্তু মুসলিম গোষ্ঠীরাই এটাকে পরিচালনা করবে। আর এই আইনটা হয়েছিল 1995 খ্রিস্টাব্দে ভারতের 10তম প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও এর নেতৃত্বে। যদি ভারতের মোট ওয়াকফ বোর্ডের বিভাগে হিসাব করি, তাহলে গোটা ভারত জুড়ে টোটাল 32টি বিভাগ আছে ওয়াকফ বোর্ডের, এবং আমাদের পশ্চিমবাংলায় আছে মাত্র একটি, ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ড, যার ঠিকানা হচ্ছে ইমামবাড়া স্টেট, কলকাতা 700023। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই ওয়াকফ বোর্ড কিভাবে কাজ করে আর কি কি কাজ করে। নম্বর 1, যদি কোনো ব্যক্তি ওয়াকফ সম্পত্তি দান করে থাকে ওয়াকফ বোর্ডে, সেই সম্পত্তি সেই ব্যক্তির নাম রেজিস্টার করে রাখা বা নথিভুক্ত করে রাখা। নাম্বার 2, জমির দেখাশোনা করা। মনে করুন আপনার দেওয়া সম্পত্তি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা দানের জায়গায়, বা আপনার দেওয়া জমি কেউ ভুলভাবে দখল করছে কিনা, এই সব কিছুর দায়িত্ব ওয়াকফ বোর্ডে দেখাশোনা করা। নাম্বার 3, ভাড়া দিয়ে আয় করা। যেসব জিনিস ভাড়া দেওয়া যায় বা লিজে দেওয়া যায়, সেই সব জিনিস যেমন দোকান, গাড়ি, এই সমস্ত জিনিস যখন মালিকানা যখন ওয়াকফ বোর্ডে দিয়ে দেয়, তখন ওয়াকফ বোর্ডে সেগুলিকে ভাড়া বা লিজে খাটিয়ে যে টাকাটা উপার্জন হয়, সেই টাকার দিয়ে গরিব দুঃখীদের আর্থিকভাবে সাহায্য করা হয়। ইসলামিক শিক্ষা, কর্মস্থানের মেরামত, মসজিদ মেরামতে আর্থিকভাবে সাহায্য করা হয়। নাম্বার 4, কাগজপত্র ঠিক রাখা। ওয়াকফ বোর্ডের বিভিন্ন জমি জায়গা বিষয় সংক্রান্ত যে সমস্ত কাগজ হয়, যেমন জমির দলিল, পর্চা, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, এই সমস্ত সবকিছুকে ঠিকঠাক ভাবে হিসেব করে রাখা। নম্বর 5, কেউ যদি নতুন কোনো কিছু সম্পত্তি দান করে ওয়াকফ বোর্ডেতে, সেটাকে ওয়াকফ হিসেবে গ্রহণ করে রাখা এবং তার নামকে ওয়াকফ বোর্ডে তালিকা বানিয়ে রাখা। প্রিয় দর্শক, এগুলি সীমাবদ্ধ নয়, এরকম আরো অনেক আছে, কিন্তু এগুলি ছিল বিশেষ উল্লেখযোগ্য। তাহলে প্রিয় দর্শক, চলুন জানা যাক এই ওয়াকফ বোর্ড প্রকল্পটি সর্বপ্রথম আরবের মধ্যে সংগঠিত হয়। এটা আমাদের ইসলাম ধর্মের নেতা আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তৈরি হয়। আনুমানিক
আরবি 2 হিজরি ও ইংরাজি ক্যালেন্ডার 624 খ্রিস্টাব্দে এটা সংগঠিত হয়। এবং যদি এটা ভারতের কথা বলি, ভারতের সর্বপ্রথম ব্রিটিশ আমলের আগে মুঘল শাসকদের সময় থেকে এই প্রকল্প চালু ছিল। পরে ইংরেজ সরকার আইনের কাঠামোর মধ্যে আনেন 1894 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর 1947 খ্রিস্টাব্দে যখন ভারত স্বাধীন হয়, When the world sleeps, India will awake to life and freedom. ভারত স্বাধীন হওয়ার পরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম করে 10তম প্রধানমন্ত্রী যখন আসে পিভি নরসিংহ রাও, 10তম প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও 1995 খ্রিস্টাব্দে এটাকে নতুন করে সংশোধন করে এবং এটার নাম দেন দ্য ওয়াকফ অফ ল বা দ্য ওয়াকফ অ্যাক্ট অফ ল। প্রিয় দর্শক, এই দ্য ওয়াকফ অফ ল সম্পর্কে যদি ছোট করে বলি, জেনে রাখবেন দ্য ওয়াকফ অফ ল ছিল বলেই আজ পর্যন্ত বাবরি মসজিদ 73 বছর ধরে এক টানা বিভিন্ন রকম পর্যায়ে 73 বছর কেস চলার পর বাবরি মসজিদকে ভাঙতে পেরেছে। যদি এই আইন না থাকতো তাহলে আজ থেকে 73 বছর আগে তার নাম গন্ধ নিশানা সব কিছু উড়ে যেত। তাহলে আপনারা এবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, 2025 সালে মোদী সরকারের নেতৃত্বে যে আইনটা সংশোধন করা হচ্ছে, যদি এই আইনটা লাগু হয় তাহলে কি কি হবে সেটা বলার কোনো অপেক্ষা থাকে না। এখন আর কোনো কিছু বাবরি মসজিদের মতন বছরকে বছর ধরে কেস চলবে না। রাতারাতি দেখবেন আপনার বাড়ির পাশে যে কর্মস্থানটা আছে ওইখানে অনেকগুলো জিসিবি ঘুরে বেড়াচ্ছে একসাথে। কি হবে ওখানে সরকারি ফ্ল্যাট হবে, সরকারি বিল্ডিং হবে। আবার মনে করুন আপনার বাড়ির সামনে বা আপনার পাশের গ্রামে কোনো মসজিদ হঠাৎ করে সরকারে কবজা করে নিচ্ছে বিনা নোটিশে, সেখানে কি হবে না, এখানে পার্কিং হবে বা রেস্টুরেন্ট হবে, হোটেল হবে, আপনার কোনো কিছু করা থাকবে না, আইনতভাবে কিছু করা থাকবে না। वक्त कानून में संशोधन का बिल पास हुआ, यानी सामाजिक न्याय के लिए एक और बड़ा और ठोस कदम लिया गया। दर्शक, 2025-এ ওয়াকফ প্রকল্পের নতুন কি পরিবর্তন থাকছে চলুন এক নজরে দেখা যাক। এক, ওয়াকফ সম্পত্তি ঘোষণার নতুন নিয়ম হয়েছে। কোনো ব্যক্তি যদি কমপক্ষে 5 বছর ইসলাম ধর্ম আগে থেকে পালন করা না থাকে তাহলে তার ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না, যেটা আগে ছিল না কোনোদিন। নাম্বার 2, সরকারি জমিতে ওয়াকফদের দাবি নিষিদ্ধ। মানে এখন থেকে সরকারি সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণা করা যাবে না। দর্শক, এদের বলার মানে উল্টো দিয়ে, মানে কানটা উল্টো দিকে ধরছে। এদের বলার মানে হচ্ছে এরকম, যদি কোনো ওয়াকফ সম্পত্তির অরিজিনাল পেপার না থাকে বা এই বিষয়টাকে নিয়ে কোনো রকমের তর্ক জড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তি হিসেবে স্বীকৃত পাবে না, আর তখন এই সম্পত্তি সরকারের আন্ডারে চলে যাবে। তাতে সেটা যাই হোক, কবরস্থান, মাজার, মাদ্রাসা, মসজিদ, সরকারের কিচ্ছু এসে যাবে না, যা এসে যাবে মুসলিম সম্প্রদায়ের এসে যাবে। নাম্বার 3, ওয়াকফ বোর্ডে এখন থেকে অন্তত 2 জন অমুসলিম সদস্য ও কমপক্ষে 2 জন মুসলিম মহিলা সদস্য থাকতেই হবে। নাম্বার 4, আগে ওয়াকফ বোর্ড এই সবকিছু সম্পত্তি, টাকা পয়সা, হিসেব সবকিছু নিজেই দায়িত্ব পালন করতো, কিন্তু এখন থেকে জেলা শাসক ও কালেক্টর ওয়াকফ সম্পত্তি সবকিছু হিসাব নিকাশ, কাগজপাতি সবকিছু নিজেই দেখাশোনা করবেন। এবার এই সম্পত্তিগুলোর যে ইনকাম, সেই সম্পত্তির ইনকাম ওই পার্টিকুলার ওয়াকফ এস্টেট, ধরুন আমাদের সারা পশ্চিমবাংলায় 8000 ওয়াকফ এস্টেট এখন আছে, যে কন্ট্রিবিউশন ওয়াকফ বোর্ডে জমা হয় তার মধ্যে থেকে 1% ওয়াকফ কন্ট্রিবিউশন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের ফেভারে আমাদের পাঠিয়ে দিতে হয়। সুতরাং আমরা 6% পাই। এই 6%-এর মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত হোস্টেল বা স্কলারশিপ বা এই ধরনের সেগুলো অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আমাদের করতে হয়, আরো অন্যান্য খরচ খরচা আছে সেগুলোকে মেনটেন করতে হয়। এই ভ্রান্ত ধারণাটা চেঞ্জ হওয়া দরকার যে সব সম্পত্তি বুঝি ওয়াকফ বোর্ডের, আর ওয়াকফ বোর্ড সব শেষ করে দিচ্ছে বা এ করে দিচ্ছে। এটা কিন্তু সেই কথা বলতে গিয়ে এক কথায় বলতে গেলে ওয়াকফ বোর্ড ইজ এ ওয়াচ ডগ। শুধুই তাই নয়, এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে যে কোনো আইন বানাতে পারবে এবং ভাঙতেও পারবে। নম্বর 6, ওয়াকফ ট্রাইব্যুনালে সিদ্ধান্তের বিরুদ্ধে এখন থেকে 90 দিনের মধ্যে হাইকোর্টে অ্যাপিল করা যাবে। এবারে ওয়াকফ ট্রাইব্যুনাল কি, অন্য কোনো লোক ওয়াকফ প্রপার্টির উপর জোর করে দখল করে আছে, সেটা আলটিমেটলি ট্রাইব্যুনালের থ্রু দিয়ে এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হয়ে প্রপার্টিটা রিকভারির ব্যবস্থা করে নেবে। এই ওয়াকফ ট্রাইব্যুনাল হচ্ছে কোর্ট কাছারি বিষয় সংক্রান্তে যেসব কিছু কাগজপাতি, দলিল, কোনো ঝামেলা, এসব কিছু বিষয়ে বলা হয়েছে ট্রাইব্যুনাল। নম্বর 7, বোহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য পৃথক বোর্ড করতে হবে। এবারে বোহরা ও আগাখানি সম্প্রদায় বলতে কি, মানে যেমন মুসলিম সম্প্রদায়ের 2টো ভাগ আছে, শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম, ঠিক এরকমই শিয়া মুসলিম ও সুন্নি মুসলিমের মতনই আরো 2টো সম্প্রদায় আছে যেগুলো পার্সেন্টেজে খুবই কম, ওই 9 থেকে 10 আর না হয় 5 থেকে 7% মধ্যে। আমি এটাকে নিয়ে বেশি ডিটেলসে যাব না, বেশি ডিটেলসে গেলে ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে। আর যদি এই বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আবার আসছি টপিকে।
নাম্বার 8, অনলাইন ট্রানজাকশন। এই প্রকল্পে টাকা পয়সা হিসেব, টাকা পয়সা লেনদেন সবকিছু এখন থেকে অনলাইনে করতে হবে। আর এই সব আইনগুলো বাধ্যতামূলকভাবে মানতে হবে। যদি কেউ না মানে, অমান্য করে, তার জন্য মোটা টাকা জরিমানা ও কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানা গেছে। मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দিন ও একটা লাইক দিন। আর হ্যাঁ, এই প্রকল্প অনুযায়ী কোনো পার্ট মিস করে যদি থাকি তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা জানিয়ে রাখি, এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে এরকম একটা মুসলিম দেশ যেখানে ফিলিস্তিনের বাচ্চারা, শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরকম অবস্থায় আরবের রানীর কি বিলাসবহুল জীবন যদি জানতে চাও, এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।